কঠিন সময় পার করছে দেশ। এনডিসি গ্র্যাজুয়েশনে প্রধান উপদেষ্টা সংঘাত নয় ঐক্যবদ্ধের আহ্বান। বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। আগরতলা ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। সীমান্তে কর্মসূচি ঘিরে সতর্ক বিজিবি। ভারতের সাথে সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায় মত বিশ্লেষকদের। সাভারে মাহমুদুর রহমানের নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। মিলেছে পরিবারের সঙ্গে ডিএনএর নমুনা। এবং 5 আগস্টের পর এখনো 700-র বেশি বন্দী পলাতক। কারাগারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ। স্বাগত এখন দুপুরে। শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুফতি। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2 কোর্স মিলিয়ে এবার দেশি বিদেশি 150 সামরিক বেসামরিক কর্মকর্তা গ্র্যাজুয়েশন লাভ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বিদেশি গ্র্যাজুয়েটদের নিজ নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান। সিউল আহমেদ জানাবেন বিস্তারিত। 2024 সালে ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 95 জন কর্মকর্তা, যাদের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18 বন্ধুপ্রীতম দেশ থেকে 33 জন সদস্য অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশ নেন। সকালে মিরপুর সেনানিবাসে এই 2 কোর্সের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যে কোনো সময়ের তুলনায় বর্তমানে দেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। এছাড়াও এখন নেওয়া পদক্ষেপগুলোর প্রভাব জাতির ভবিষ্যতে সরাসরি পড়বে বলেও মত তার। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. এদিকে জাতীয় যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান প্রধান উপদেষ্টা। সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান। We need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করেছেন তাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিজ নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরারও পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Your presence enriches our institute, and I trust that you will act as goodwill ambassadors for Bangladesh in your respective countries and beyond the borders of your countries. Dear course members, once again, সিউল আহমেদ, এখন, ঢাকা। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামীকাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। আগরতলা ইস্যুতে আজও রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল গিয়ে শেষ হয় পুরানা পল্টন এলাকায়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেকুলার দেশ দাবি করলেও গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করেই দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সব সময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে। দেশ রক্ষার জন্য সব শ্রেণী, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আমরা পাশাপাশি এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা চায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। আগরতলায় বাংলাদেশের কূটনীতিক মিশনে হামলা ও সীমান্তের ওপারে ভারতীয়দের কর্মসূচি ঘিরে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এছাড়াও ফেনীর বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। এদিকে বিলোনিয়া সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে চলমান অস্থিরতায় প্রতিটি বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে উত্তাল ফেনীর বিলোনিয়া বন্দর এলাকা। বুধবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের শাস্তি সহ ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বিজেপিকে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং বিএসএফকে এই অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও আশঙ্কাজনক হারে কমেছে যাত্রী পারাপার। এর আগে প্রতিদিন 6 থেকে 700 যাত্রী বন্দর দিয়ে পারাপার হলেও গত দুদিনে তা কমে দাঁড়িয়েছে অর্ধেকেরও কম। পারাপার হওয়া যাত্রীদের বেশিরভাগই ভারতীয়। এদিকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মোতায়েন রয়েছে বিজিবি। যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েও কমেছে যাত্রী পারাপার। ভিসা দিতে ভারতের বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে বন্দরে। যাত্রী সংকটে চরম বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। সাবিত সারওয়ার, এখন। শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনো ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ষড়যন্ত্র মোকাবিলায় সবার মাঝে আন্দোলনের সময়ের মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি। ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ফেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখন চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন নাইম আবির। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র 3 দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাইকমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে বলেও মত তাদের। ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চিতভাবেই ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তার কারণ হলো ভিয়েনা কনভেনশনের বলা আছে পরিষ্কার করে যে কোনো স্বাগতিক দেশ অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদ এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। তো সেখানে যদি সেই সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আমার মনে হয় অলরেডি আমরা পিক অফ দ্য ক্রাইসিস পৌঁছে গিয়েছি, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত মনে করে ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাইকমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। হামলার জবাবে এমন জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। বাংলাদেশও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভিসা ইস্যু করা বন্ধ, অফিস আপাতত বন্ধ। কাজেই এই যে শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে, এটা ভারতের জন্য যথেষ্ট অপমানজনক, এবং এই অপমানটা তারা অর্জন করেছে। দুদেশের সম্পর্ক এমন সংকটে পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। তবে এটা আমার মনে হয় পুরো বিষয়টাই নাটক, আর এখানে অর্থের লেনদেন হচ্ছে। আমাদের এখানকার বিগত শাসক গোষ্ঠী তারা প্রচুর অর্থ ছড়াছড়ি করেছে, এবং সেই অর্থের একটা বড় অংশ পুরো এই ইন্ডিয়ার মিডিয়ার পেছনে খরচ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তি, মিডিয়াতে এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন, মিথ্যাচার এগুলো চলছে। এগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটবার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিনদেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে। নাইম আবির, এখন, ঢাকা। রাজনৈতিক বক্তব্যে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি রমজানি নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে উল্লেখ করে বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে সেখান থেকে আমদানি করবে বাংলাদেশ। আমদানির জন্য মিয়ানমার ও ভিয়েতনামের সাথে কথা হচ্ছে বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, এগুলো ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে চাই। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিছ চৌধুরী। পরিবারের সাথে মিলেছে ডিএনএর নমুনা। আজ এ বিষয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়।
হারি চৌধুরীকে সিলেটের কানাই ঘাটে মুক্তিযোদ্ধার সম্মানে দাফনের আদেশও দিয়েছেন আদালত। দাফনের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে 5 সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের জন্য কবর থেকে মরদেহ তুলে ডিএনএ নমুনা পরীক্ষার নির্দেশ দেন। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিস চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারে জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। So first, it is ridiculed, and secondly, it goes through violent opposing, and thirdly, it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে, আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়। বিএনপি নেতা হারিস চৌধুরীর বিষয়ে আরও জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, হারিস চৌধুরীর বিষয়ে আর কি তথ্য রয়েছে? সিলেটে কখন নেওয়া হবে, সেখানে দাফনের যে প্রস্তুতি সেগুলো নেওয়া শুরু হয়েছে কিনা? মুক্তি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কমলাপুর এলাকার খাতামিন নাবিন মাদ্রাসা, যেখানে হারিস চৌধুরীকে আসলে দাফন করা হয়েছিল। অধ্যাপক মাহমুদুর রহমান নামে তার কন্যাই কিন্তু করোনাকালীন সময় আসলে তাকে এখানে এই জায়গাটিতেই কিন্তু তাকে দাফন করা হয়েছিল। তারপর কিন্তু হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের জন্য কিন্তু তার যে সামিরা নাজনীন চৌধুরী রয়েছে তার কন্যা, তিনি কিন্তু মহামান্য হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রেক্ষিতে কিন্তু প্রায় 2-3 মাস আগে কিন্তু এই জায়গাটি থেকে হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন করা হয়েছিল এবং সামিরা নাজনীন চৌধুরী মানে হারিস চৌধুরীর যিনি কন্যা রয়েছে তার কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছিল এবং হারিস চৌধুরীর ডিএনএ কিন্তু সংগ্রহ করা হয়েছিল এবং হারিস চৌধুরীর মরদেহ কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডিএনএ টেস্টের যে স্যাম্পল নেওয়া হয়েছিল সামিরা নাজনীন চৌধুরী এবং হারিস চৌধুরীর, যাকে অধ্যাপক মাহমুদুর রহমান নামে আসলে এখানে দাফন করা হয়েছিল, তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কিন্তু মূলত এখান থেকে তার মরদেহ উঠানো হয়েছিল। আজকে কিন্তু আমরা দেখেছি যে তার হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া গেছে যে আসলে অধ্যাপক মাহমুদুর রহমানই হারিস চৌধুরী, এবং সেই কারণে কিন্তু আজকে আদালত একটি রায় দিবেন। কারণ যেহেতু সামিরা নাজনীন চৌধুরী হারিস চৌধুরীর কন্যা আদালতে একটি রিট করেছিলেন, রিটের প্রেক্ষিতে কিন্তু আজকে একটি আদালত রায় দিয়েছেন যে হারিস চৌধুরী মুক্তিযোদ্ধা, অধ্যাপক মাহমুদুর রহমানই হচ্ছে মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। এবং আদালত থেকে কিন্তু বলা হয়েছে যে তার যে মরদেহ রয়েছে সিলেটের কানাইঘাটে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসাবে দাফন করার জন্য। সামিরা নাজনীন চৌধুরীর সাথেও আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল, হারিস চৌধুরীর কন্যা, তিনিও বলছেন যে তিনি আদালতে রয়েছেন, সেখান থেকে তার বাবার রায় নিয়ে কিন্তু তার রায় পাওয়ার পরে কিন্তু তার মরদেহ ঢাকা মেডিকেল থেকে নিয়ে সিলেটের কানাইঘাটে আসলে মুক্তিযোদ্ধা হিসাবে তাকে দাফন করা হবে। এর আগে একটু জানিয়ে রাখছি, হারিস চৌধুরী কিন্তু আসলে প্রায় 11 বছর কিন্তু আত্মগোপনে ছিলেন। তার আগে কিন্তু বিগত সরকার একটি অভিযোগ তুলেছিলেন, দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, সে কারণে কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন 11 বছর যাবত। তার কিন্তু তার খোঁজ মিলছিল দেশে, অনেক সময় বলা হতো তিনি লন্ডন কিংবা ভারতে পালিয়ে রয়েছেন, আসলে কিন্তু তিনি বাংলাদেশেই ছিলেন। ঢাকাতে গ্রিন রোডের একটি বাসায় কিন্তু তিনি অবস্থান করছিলেন এবং করোনাকালীন সময় করোনা তার মৃত্যু হলে তার মেয়ে সামিরা নাজনীন চৌধুরী কিন্তু এইখানেই সাভারের যে কমলাপুরের কবরস্থান আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে এসেই কিন্তু দাফন করেছিল এবং তাকে কিন্তু তার সামিরা নাজনীন চৌধুরী কিন্তু যে হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আদালতে রিট করেছিল এবং রিটের কারণে কিন্তু তার মরদেহ উঠানো হয়েছিল। সবশেষ কিন্তু প্রায় এক যুগের যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল হারিস চৌধুরী এবং অধ্যাপক মাহমুদুর রহমান নিয়ে, সেটির কিন্তু অবসান ঘটেছে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই ছিল হারিস চৌধুরীর কবর যেখানে দাফন করা হয়েছিল সেই জায়গা থেকে হারিস চৌধুরীর সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 ডিসেম্বর তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকাল 10টার দিকে তাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়। গত সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে ওঠার আদেশ দেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে পক্ষভুক্ত হয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী এম.এইচ. তামিম জানান, গ্রেপ্তারের বাইরে থাকা আসামিরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18ই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনুন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মুস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকিয়া জামানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারি সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত করে প্রতিবেদন 15 কার্যদিবসে অবহিত করতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই 2024 হতে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের ওপর সকল দায়ভার অর্পিত হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি হতে উত্তরণের জন্য গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এতে গুলিবর্ষণে যথাযথ হয়েছে কিনা তা প্রতিষ্ঠিত হবে এবং অনেক পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিত দায় হতে নিষ্কৃতি পাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র ঐক্য অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট। এ বিষয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, ছাত্র ঐক্যের অনুষ্ঠানে কোন কোন ছাত্র সংগঠন যোগ দিয়েছে জানাবেন এবং ছাত্র ঐক্যের বিষয়ে তারা কি বলছেন? প্রথমত অনুষ্ঠান কেবলই শুরু হলো, এখন পর্যন্ত যাদের আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন তারা এখনো সবাই পৌঁছাননি। তবে আমরা যেটি জানি যে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ডাট বাম যত সংগঠন রয়েছে ছাত্র সংগঠন সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ যারাই এই জুলাই বিপ্লবের সাথে ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এত বছর যাবৎ, এরকম সকল ছাত্র সংগঠনকেই আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মূল উদ্দেশ্যই ছাত্র ঐক্য এবং সামগ্রিকভাবে জাতীয় ঐক্য তৈরি করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা। এবং জানেন কিছু অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার প্রেক্ষিতে এবং গণ অভ্যুত্থানের সময় ছাত্ররা সকল ছাত্র সংগঠন যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একসাথে হয়ে আন্দোলন করেছে। তারপরে আমরা দেখেছি নানা সময় নিজেদের কৃতিত্ব নেয়ার বিষয়গুলো কিংবা পক্ষ বিপক্ষে কার কতটুকু কৃতিত্ব রয়েছে আন্দোলনে, এ বিষয়ে নানাভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সভা সেমিনারে উঠেছিল। তবে এই এক মঞ্চে আমরা যতবারই দেখেছি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কিংবা বিদেশি কোনো আগ্রাসন কিংবা ফ্যাসিবাদ আবারও ফিরে আসার
করার চেষ্টা যখনই করা হয় তখনই কিন্তু আবার ছাত্র সংগঠনগুলো আবারও মাঠে নামে একত্রিত হয়ে কাজ করে। সেই ঐক্যটাকে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য তারা বলছে, এই বিপ্লবোত্তর ছাত্র ঐক্যটাকে তারা ধরে রাখার জন্য এবং তারা যেটি এবার বলছে বিপ্লবে বলিয়ান নির্ভীক তারা থাকবেন এবং এই জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্র সংগঠন নেতৃবৃন্দ আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে এবং আয়োজক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এবং ফ্যাসিবাদ আবার ফিরে না আসে সে প্রশ্নে সকল ছাত্র সংগঠন যাতে একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারে তার জন্য এই প্রচেষ্টা তাদের। তো এই ছিল মুক্তি আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন কারাগার থেকে পলানো 1,500 বন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পলাতক 700 আসামি, যার মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলোচিত আসামি রয়েছে 70 জন। সকালে কারা সদর দপ্তরে কারা মহাপরিদর্শক জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে 4 জন জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কারাগারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। আরও জানাচ্ছেন সানি মৃধা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ জুড়েই তৈরি হয় অস্থিরতা। বিভিন্ন স্থানে হামলা করা হয় থানা এবং কারাগারে। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যায় 2200-র বেশি দণ্ডপ্রাপ্ত আসামি। গণ অভ্যুত্থানের 3 মাস পার হলেও সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, আলোচিত সন্ত্রাসী সহ 700 জন এখনো পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। পরিবর্তিত সময় কারাগারের সময় সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। আর তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে এত আসামি একসাথে পালাতে পেরেছে এ নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক পর্যায়ে কারাগারের অবকাঠামো দুর্বলতা, সেই সাথে কারাগারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিও অন্যতম কারণ হতে পারে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। একই সাথে 5 আগস্ট হামলায় 201 জন কারারক্ষী আহত হয়েছেন বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপকর্ম ও অনিয়মের কারণে এরই মধ্যে 4 জন জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। বলেন, অপরাধ প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এই বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্কার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ জেলখানায় ডগ স্কোয়াড সহ আধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সানি মৃধা, এখন, ঢাকা। পাহাড়ের আঞ্চলিক 2 সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় রাঙ্গামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আজ সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। এতে সাজেকে আটকা পড়েছে 550 পর্যটক। গেল 30 নভেম্বর থেকে সাজেকের বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ এর মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও তাৎক্ষণিকভাবে অভিযান চালাতে পারছে না। এতে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। এতে বাঘাইহাট থেকে নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারছেন না। একই সাথে সাজেক থেকে ফিরতে না পারায় সেখানে আটকা পড়েছেন 550 পর্যটক। কোনো জরুরি অবস্থা ছাড়াই দেশে সামরিক আইন জারি করে কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহারের পর এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তুলেছেন পার্লামেন্টের বিরোধী আইন প্রণেতারা। এই প্রস্তাবের উপর ভোটাভুটি হবে আগামী 6 থেকে 7 ডিসেম্বর। মঙ্গলবারের ঘটনায় ক্রমেই দেশ জুড়ে জোরালো হচ্ছে ইয়োলের পদত্যাগের দাবি। বিরোধীরা বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা উস্কে দিতেই দেশে হঠাৎ সামরিক আইন জারি করেছিলেন তিনি। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন।
মঙ্গলবার মধ্যরাতে সামরিক আইন জারির পর এভাবেই পার্লামেন্টের বাইরে শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তি। নামিয়ে দেওয়া হয় ৩ শতাধিক সেনা। বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জাতীয় পরিষদে ভাঙচুর করেন ক্ষুব্ধরা। সারা দেশে শুরু হয় তোলপাড়। ইয়োলের যুক্তি ছিল উত্তর কোরিয়ার ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপরই পার্লামেন্টে জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়। নিজ দলের নেতারাই তার সিদ্ধান্তের বিরোধিতা করেন। কারো সমর্থন না পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট তুলে নেন মার্শাল ল। সঙ্গে সঙ্গে সেনারা ফিরে যায় ব্যারাকে। বুধবার সকালে সেই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেন তিনি। 국회의 계엄 해제 요구가 있어 계엄 사무에 투입된 군을 철수시켰습니다. 바로 국무회의를 통해 국회의 요구를 수용하여 계엄을 해제할 것입니다. কিন্তু ঘটনার আকস্মিকতার ধাক্কা লেগে যায় পুরো দেশে। অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে দেশটির বিরোধী দল, শ্রমিক ইউনিয়ন সহ দেশটির সাধারণ মানুষ। এরই মধ্যে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে তার অভিশংসনের প্রস্তাব। আপাতত সংসদে ৩০০ আসনের মধ্যে ১৯২টি বিরোধীদের দখলে। আরও সমর্থন প্রয়োজন পড়লে ইয়োলের দল থেকে বিরোধী দলে যুক্ত হতে হবে সদস্যদের। প্রধান বিরোধী দল জানায়, সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়ে সংবিধান লঙ্ঘন করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন প্রেসিডেন্ট, এ কারণেই তার পদত্যাগ করা উচিত। 한번 실패했기 때문에 부족한 점을 채워서 다시 시도할 것입니다. 그럴 때 우리 국민들께서 자리에서 내려와야 합니다. 즉시 하야 하라. 국민의 명령이다. এই ঘটনার পর বুধবার সকালে জরুরি বৈঠক হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ সদস্যদের। পদত্যাগ করেছেন ইয়োলের চিফ অব স্টাফ ও জ্যেষ্ঠ সচিবরা। খোদ দক্ষিণ কোরিয়ার পিপল পাওয়ার পার্টির নেতারাই পুরো মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে বলেছে। হঠাৎ করে মার্শাল ল জারির কারণ হিসেবে ইয়ন সুক ইয়োল জানান, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াকে নিরাপদ রাখতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। হঠাৎ সামরিক আইন জারি আর বাতিলের কারণে এশিয়ার ৪র্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে অভ্যন্তরীণভাবে তৈরি হয়েছে অস্থিতিশীলতা। শেয়ার বাজারে সূচকের পতনের পাশাপাশি স্যামসাং, এলজির মতো বড় ব্র্যান্ডেরও শেয়ারের দরপতন হয়। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়, এপ্রিলের নির্বাচনের পর থেকেই জনপ্রিয়তা হারিয়েছেন ইয়ন সুক ইয়োল। তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। উইন্ডিজের বিপক্ষে টেস্ট জেতায় দলের সবাইকে কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। দীর্ঘদিন পর ক্যারিবীয়দের বিপক্ষে জয়কে বড় পাওয়া বলছেন ম্যাচ সেরা তাইজুল ও সিরিজ সেরা তাসকিন। যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া, বিকজ এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গাইজ ছিল যারা হয়তো বা ৮-১০ বছর ধরে খেলতেছে, বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং। তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো। ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম। সো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং 2টা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। কঠিন সময় পার করছে দেশ, এনডিসি গ্র্যাজুয়েশনে প্রধান উপদেষ্টা। সংঘাত নয়, ঐক্যবদ্ধের আহ্বান। বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। আগরতলা ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। সীমান্তে কর্মসূচি ঘিরে সতর্ক বিজিবি। ভারতের সাথে সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায় মত বিশ্লেষকদের। সাভারে মাহমুদুর রহমানের নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিছ চৌধুরী। মিলেছে পরিবারের সঙ্গে ডিএনএ নমুনা। এবং 5 আগস্টের পর এখনো 700-র বেশি বন্দী পলাতক। কারাগারের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।